আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যাপন। ব্যাপন ব্যাপন কি? ব্যাপন মানে ছড়িয়ে পড়া। ব্যাপন মানে ছড়িয়ে পড়া। এখন দেখো, ব্যাপন মানে ছড়িয়ে পড়া। কার ছড়িয়ে পড়া? পদার্থের ছড়িয়ে পড়া। আবার দেখো, পদার্থের অবস্থা কয়টি? তিনটি: কঠিন, তরল, বায়বীয়। আমরা ব্যাপনের পূর্ণ সংখ্যাটা দেখি, তাহলে বিস্তারিত বুঝতে পারবা। কোনো মাধ্যমে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয়, কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ও সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। ব্যাপন বোঝানোর আগে আমি তোমাদেরকে ব্যাপনের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ব্যাপনটা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, আমরা যখন পারফিউম ব্যবহার করি, এই পারফিউমের যে গ্রানটা, এই গ্রানটা দেখবা চারদিকে ছড়িয়ে পড়ে। এক রুমে পারফিউম স্প্রে করলে অন্য রুমও সেটা কি, সেই গ্রানটা পৌঁছে যায়। এখন কথা হচ্ছে, এই গ্রানটা কিভাবে গেল? গ্রানের তো আর হাত পা নাই, হাত পা আছে নাই, তাহলে যেহেতু গ্রানের হাত পা নাই, তাহলে সে কিভাবে এক রুম থেকে অন্য রুমে গেল? তারপর দেখো, যখন মনে করো আমাদের মারা বিরিয়ানি বিরিয়ানি রান্না করে বা কোনো একটা সুস্বাদু খাবার রান্না করে, তখন তার গ্রান কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়ে কিনা? ছড়িয়ে পড়ে। এখন কথা হচ্ছে, গ্রানের কি পা আছে যে হাঁটি হাঁটি পা পা করে ছড়িয়ে পড়লো? না। তাহলে সেই গ্রানটা কিভাবে ছড়িয়ে পড়লো? এই যে ছড়িয়ে পড়া, মনে করো পারফিউমের গ্রানটা, তারপর হচ্ছে সুস্বাদু খাবারের গ্রান, বা মনে করো ঘরের কোন একটা কোনায় মনে করো একটা কাঁঠাল, পাকা কাঁঠাল রাখা আছে, সেই কাঁঠালের যে গ্রানটা, এই গ্রানগুলো যে ছড়িয়ে পড়ে, এই যে ছড়িয়ে পড়াটা, এই ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। এখন এটা কিভাবে ছড়িয়ে পড়ে আমরা সেটাই দেখবো। দেখো, কোনো মাধ্যমে, তাহলে ব্যাপন মানে ছড়িয়ে পড়া, তাহলে এই ছড়িয়ে পড়ার জন্য একটা অবশ্যই তোমার কি লাগবে? মাধ্যম লাগবে। যেমন মনে করো, আমরা কোন মাধ্যমে আছি? আমরা বায়ু মাধ্যমে আছি। একটা বায়ু শূন্য মাধ্যমে তুমি যদি বিরিয়ানি রান্না করো, যত সুস্বাদু করে রান্না করো, এটা গ্রাম ছড়াবে না, কারণ ওই যে মাধ্যম নাই। তাহলে কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়ু। তাহলে কঠিন, তরল, বায়ু এগুলো কি? এগুলো হচ্ছে পদার্থের অবস্থা। তাহলে দেখো, এখানে কঠিন আছে, তরল আছে, বায়বীয় আছে। তার মানে পদার্থের তিন অবস্থাতেই ব্যাপন ঘটে। কঠিন অবস্থাতেও ব্যাপন ঘটে, তরলেও ব্যাপন ঘটে, বায়বীয়তেও ব্যাপন ঘটে। আমরা বিস্তারিত সবগুলো আলাদা আলাদা ভাবে দেখবো পরে। স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ও সমানভাবে, তাহলে ব্যাপনটা যে ঘটবে, অর্থাৎ এই যে ছড়িয়ে পড়বে, সেটা কিভাবে? স্বতঃস্ফূর্ত ভাবে। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে কি? নিজে নিজে। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে নিজে। এই যে দেখবা, এই যে সুস্বাদু খাবারের যে গ্রানটা, সেটা কি ছড়ানোর জন্য কি আমাদের এক্সট্রা কিছু করতে হয়? করতে হয় না, এটা নিজে নিজে ছড়ায়। এই যে নিজে নিজে ছড়াবে, ও কিভাবে? সমানভাবে। সমানভাবে মানে কি? মনে করো, সে ডানে যদি 2 মিটার ছড়ায়, বামেও 2 মিটারে ছড়াবে। তার মানে তোমার চারোদিকে সে সমানভাবে ছড়াবে, কোনো দিকে বেশি কোনো দিকে কম এমনটা হবে না। এই যে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে কি? ব্যাপন। এরপরে দেখো, ব্যাপনটা যে ছড়াবে, সেটা কিভাবে ছড়াবে? উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা দিকে। উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে। উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে। উচ্চ ঘনমাত্রা মানে কি? যেখানে পরিমাণটা বেশি, বেশি থেকে কমের দিকে যাবে। এবং দেখবা, যেতে যেতে একটা সময় সেটা নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ ওইখানে গেলে তুমি আর কোনো, মনে করো একটা যেখানে তোমার সুস্বাদু খাবারের যে পাতিল যেখানে আছে, সেখানে গ্রানটা অনেক বেশি, অর্থাৎ সেখানে ঘনমাত্রা সব থেকে বেশি। আর এটাতে কি হবে? যে দিকে নাই, ধীরে ধীরে সে ওইদিকে ছড়াবে। তাহলে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে ব্যাপন ছড়িয়ে পড়ে। তাহলে ব্যাপন কি সেটা আমরা বুঝলাম। এখন আমরা
বিভিন্ন পদার্থের অর্থাৎ পদার্থের যে বিভিন্ন অবস্থা, সেই অবস্থায় ব্যাপন কিভাবে ঘটে আমরা সেটা দেখব। শুরুতে আমরা দেখব কঠিন পদার্থের ব্যাপন। কঠিন পদার্থের ব্যাপন। কঠিন পদার্থ নিতে হবে। আমরা যে কঠিন পদার্থটা নিব সেটা হচ্ছে, মনে করে এই যে একটা কঠিন পদার্থ এটা, এবং এইটা কি পদার্থ, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম, মনে করো এটা হচ্ছে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা খণ্ড, এবং এটার কালারটা হচ্ছে গোলাপি কালার, গোলাপি কালার। এরপরে তুমি কি করলা, একটা পাত্র নিলা, একটা পাত্রের মধ্যে মনে করো তোমার পানি আছে, এবং এই পানিটা হচ্ছে নর্মাল পানি, অর্থাৎ নর্মাল পানি, কক্ষ তাপমাত্রার পানি। তাহলে কক্ষ তাপমাত্রা মানে কত, 25°C, বা অনেকে এটাকে 28 ধরে। তাহলে নর্মাল, একটা নর্মাল পানি আছে এখানে। এই নর্মাল পানিতে তারপরে কি করলাম আমরা, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে রেখে দিলাম, মানে পানিতে রেখে দিলাম। তো এভাবে মনে করো তুমি রেখে কোথাও চলে গেলে, কিছুক্ষণ পরে এসে তুমি কি দেখবা, এই যে পানিটা, তাহলে নর্মাল এমনি যে পানি, পানি কি সাদা না, সাদা, এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি যেটা রাখছো সেটা হচ্ছে গোলাপি। কিছুক্ষণ পর যখন তুমি আসবা, এসে দেখবা কি সমস্ত পানিটা কি হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে, এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে খণ্ডটা সেটা আর এখানে নাই। তাহলে সেটা কোথায় গেল? এখন দেখো, এই যে পানি, পানির তাপমাত্রা কত, 25°C, তার মানে এই পানির মধ্যে একটা নির্দিষ্ট কি আছে, তাপ শক্তি আছে। যেহেতু তাপ শক্তি আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে অণু পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো কি করবে, এই পানি থেকে তাপ শক্তি কি করবে, গ্রহণ করবে। তাহলে কি গ্রহণ করবে তোমার ওরা, তাপ শক্তি। তাহলে দেখো, পূর্বের আমরা পূর্বের লেকচারে দেখে আসছি যে তাপ শক্তি যখন গ্রহণ করে তখন কণাগুলোর কি বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায়। তাহলে গতিশক্তি বেড়ে যাবে। তাহলে দেখো এরা এখান থেকে যখন তাপ শক্তি গ্রহণ করবে, তার মানে কি তাপ শক্তি বাড়লো। তাহলে দেখো তাপ শক্তি যখন গ্রহণ করবে তখন তাদের কি হবে, গতিশক্তিটা বেড়ে যাবে। এবার গতিশক্তি যখন বেড়ে যাবে তখন কণাগুলা কি ছোটাছুটি করবে না, অর্থাৎ কণাগুলা ছড়িয়ে পড়বে। তার মানে তখন কণাগুলা দেখো, এই 25°C তাপমাত্রার পানিতে একটা নির্দিষ্ট কি আছে, তাপ শক্তি আছে। এই তাপ শক্তিটা গ্রহণ করবে কে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণু পরমাণুগুলা। এই অণু পরমাণুগুলা যখন তাপ শক্তি গ্রহণ করবে তখন তাদের গতিশক্তি বেড়ে যাবে। যখন গতিশক্তি বেড়ে যাবে তখন অণু পরমাণুগুলা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে খণ্ডটা আছে এই খণ্ড থেকে বের হবে, বের হয়ে এরা কি করবে, ছড়িয়ে পড়বে। কারণ এরা ছোটাছুটি করার জন্য বা এই খণ্ড থেকে বের হওয়ার জন্য প্রয়োজনীয় যে শক্তিটা সেটা ওই পানির তাপ শক্তি থেকে কি করছে, তারা গ্রহণ করে নিছে, এবং গ্রহণ করে তারা কি করবে, এভাবে সমস্ত পানিতে ছড়িয়ে পড়বে। এবং একটা সময় পুরো খণ্ডের মধ্যে যতগুলো পরমাণু আছে সবগুলো ছড়িয়ে পড়বে, তখন এই তোমার সমস্ত পানিটা কি হয়ে যাবে, গোলাপি বর্ণ ধারণ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো, আবার একটা তুমি যদি খেয়াল করে দেখবা যে এমনটা হবে না যে কোনো অংশের পানি একটু বেশি গোলাপি হয়েছে, কোনো অংশের পানি একটু কম গোলাপি হয়েছে, এমনটা কিন্তু হবে না। পাত্রের মধ্যে যত পানি আছে সকল পানি সমান গোলাপি বর্ণ ধারণ করবে। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা সমস্ত পানিতে সমানভাবে কি করছে, ছড়িয়ে পড়ছে। এখন দেখো, আমি যদি নর্মাল পানি না নিয়ে আমি যদি একটু গরম পানি নিই তাহলে কি হবে। গরম পানি বলতে মনে করে এই পানির তাপমাত্রা 50°C। এই পানির তাপমাত্রা কত, 50°C। তাহলে দেখো এই পানিতে যদি আমি আবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দিই তাহলে কি হবে, যেহেতু এই পানির তাপমাত্রা 50°C, তার মানে দেখো তো এর থেকে তাপমাত্রা কি বেশি না, তাহলে এই পানির মধ্যে তাপ শক্তি বেশি আছে না। তাহলে যেহেতু এর মধ্যে তাপ শক্তি বেশি, কণাগুলা কি করবে, বেশি তাপ শক্তি গ্রহণ করবে না। কারণ যেহেতু এখানে শক্তি বেশি পাইছে তাহলে কণাগুলো কি বেশি শক্তি গ্রহণ করবে। আর যত বেশি শক্তি গ্রহণ করবে তাদের গতিশক্তি তত কি হবে, তত বেশি বেড়ে যাবে। আর গতিশক্তি যত বেড়ে যাবে তারা তত দ্রুত এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট খণ্ড থেকে বের হয়ে এই পানিতে কি করবে, ছড়িয়ে পড়বে কিনা। অর্থাৎ এখানে ছড়িয়ে পড়তে যে সময় লাগবে এখানে তার থেকে দ্রুত ছড়িয়ে পড়বে। কেন, কারণ এখানে তাপশক্তি বেশি, ও তাপশক্তি বেশি হওয়ার কারণে এরা অধিক পরিমাণ তাপশক্তি গ্রহণ করবে, যার কারণে এদের গতিশক্তি কি অনেক বেশি বেড়ে যাবে, এবং এরা খুব দ্রুত কি করবে, ছড়িয়ে পড়বে। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কক্ষ তাপমাত্রায় পানি না নিয়ে যদি তুমি গরম পানি নাও তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমার ব্যাপনের হারটা কিন্তু কি বেড়ে যাচ্ছে।
অর্থাৎ এখানে ছড়িয়ে পড়তে যে সময় লাগবে এখানে তার থেকে কম সময়ে ছড়িয়ে পড়বে। তার মানে তোমার ব্যাপনটা কি, ব্যাপনের হারটা বেড়ে গেছে। এখন আমরা দেখব তরল পদার্থের ব্যাপন। একটা পাত্রে কিছু পরিমাণ মনে করো পানি আছে। দেখো আমরা সাদা কাপড় দেখতে সুন্দর দেখার জন্য আমরা কাপড়ে কি করি, নীল ব্যবহার করি কিনা, নীল ব্যবহার করি। অবশ্যই সবাই আমরা সকলে নীল চিনি, এবং নীলের যে কৌটো থাকে, কৌটোর মধ্যে নীলটা কি থাকে, তরল থাকে না লিকুইড থাকে। এখন দেখো ওই তরল নীল নীল থেকে তুমি যে কয়েক ফোঁটা নীল যদি এই যে পানি আছে পানিতে দাও, দিয়ে কি করলা তুমি, মনে করো চলে গেলা, অর্থাৎ তুমি কিন্তু এখানে জাস্ট নীলটা দিছো আর কিছু করো না। এবং কিছুক্ষণ পর যখন তুমি ফিরে আসবা এসে দেখবে কি সমস্ত পানি নীল হয়ে গেছে। এখন একটু খেয়াল করো, যে সমস্ত পানি নীল হয়ে গেছে, তুমি কয়েক ফোঁটা নীল দিছো, ওই কয়েক ফোঁটা নীল তো মানে কি পানির একটা জায়গায় পড়ছে, সমস্ত পানিতে তো আর পড়ে নাই। কিন্তু তুমি দেখলা কি সমস্ত পানি নীল হয়ে গেছে, তার মানে ওই নীলগুলো সমস্ত পানিতে কি ছড়িয়ে পড়ছে। এখন এই যে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়ার জন্য কি তুমি কিছু করছো, বা তুমি কি নিজে হাত দিয়ে এভাবে নাড়া দিয়ে কি ছড়াইছো, না, এরা নিজে নিজে ছড়িয়ে পড়ছে এবং চারোদিকে, এবং চারোদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ তুমি দেখবে কি এখানে পাত্রের মধ্যে যত পানি আছে সমস্ত পানির নীল যে বর্ণটা সেটা সমান হবে। এমন নয় যে কোনো পানির নীল বর্ণ বেশি, কোনো পানির নীল বর্ণ কম, এমনটা হবে না। তার মানে এই যে নীলটা, নীলটা কি সমস্ত পানিতে ছড়িয়ে পড়ছে, এবং কিভাবে, নিজে নিজে ছড়িয়ে পড়ছে এবং সমানভাবে। তাহলে এই নীলটা ছিল কি তরল পদার্থ, তাহলে তরল পদার্থ কি করে ছড়িয়ে পড়ে কিনা, তার মানে তরল অবস্থায় ব্যাপন ঘটে। এখন আমরা দেখব গ্যাসীয় পদার্থের ব্যাপন। এই গ্যাসীয় পদার্থের ব্যাপন বোঝার জন্য আমরা একটা নল নিলাম, যে নলটা ফাঁপা এবং যার দুই মুখ খোলা। আর দুইটা পাত্র নিলাম, একটা পাত্রে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, আর একটা পাত্রে আমাদের হাইড্রোক্লোরিক আছে। এরপরে মনে করো আমরা 2 খণ্ড তুলা নিব। এই 2 খণ্ড তোলার মধ্যে 1 খণ্ড আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডুবাবো, আর 1 খণ্ড আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ডুবাবো। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডুবানো তুলাটা আমরা এই যে খোলা মুখটা আছে না, এই মুখটাতে রাখবো। তাহলে এখানে আমাদের যে তুলাটা আছে সেটা হচ্ছে কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডুবানো তুলাটা। আর এখানে যে তুলাটা রাখবো সেটা হচ্ছে কোনটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে যে তুলাটা আমরা ডুবাবো সেটা আমরা এই মুখে রাখবো। এবং এভাবে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে তুমি কি দেখবো, অর্থাৎ এভাবে যখন রেখে দিবা তখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে তুলা আছে এখান থেকে অ্যামোনিয়াটা ব্যাপিত হবে, এখান থেকে অ্যামোনিয়া ব্যাপিত হবে, আর এখান থেকে তোমার হাইড্রোক্লোরিক ব্যাপিত হবে। এখান থেকে অ্যামোনিয়া ব্যাপিত হবে আর এখান থেকে তোমার হাইড্রোক্লোরিক ব্যাপিত হবে। তো ব্যাপন মানে কি আমরা জানি ছড়িয়ে পড়া। তার মানে দেখো তো এই যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে অ্যামোনিয়াটা আছে সেই অ্যামোনিয়াটাকে ছড়িয়ে পড়বে, তার মানে সেটা কি নলের ভিতরের দিকে আসবে কিনা এভাবে, আর এখান থেকে হাইড্রোক্লোরিকটা এভাবে আসবে কিনা। তাহলে দেখো যখন আসবে নলের ভিতরে কোনো একটা জায়গায় এই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক এই দুইটা, অর্থাৎ এই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক এই দুইটা একসাথে কি হবে, যুক্ত হবে কিনা, অর্থাৎ পরস্পরের সাথে এদের দেখা হবে। যখন এদের দেখা হবে তখন এদের মধ্যে একটা কি হবে, সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ এদের মধ্যে একটা বিক্রিয়া করবে, সম্পর্ক তৈরি হবে মানে কি, যখন এরা পরস্পরের সংস্পর্শে আসবে তখন এদের মধ্যে একটা বিক্রিয়া ঘটবে। এই দুইটার সংমিশ্রণে বা বিক্রিয়ায় এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। তাই এখান থেকে তুমি সাদা ধোঁয়া পাবা, সাদা ধোঁয়া উৎপন্ন হবে। তাহলে এই নলের ভিতরে সাপোজ মনে করো এই যে জায়গাটা, এই জায়গাটায় মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হলো। কত সময় পরে, এই দুইটা মুখে তুমি যে তুলা রাখছো, এখানে রাখছো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডুবানো তুলাটা, আর এখানে রাখছো হাইড্রোক্লোরিক দ্রবণে ডুবানো তুলা, এবং এই দুইটা তুলা কিন্তু তুমি একই সময়ে রাখছো, একটা আগে একটা পরে এমনটা নয়, একই সময়ে তুমি রাখছো। তাহলে একই সময়ে যদি রাখো এবং তুমি দেখলা কি টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড পরে, মনে করো টি সমান 10 সেকেন্ড পরে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডের এই সাদা ধোঁয়াটা তুমি দেখতে পাইছো। তাহলে নলের দুই প্রান্তে তুলাগুলা রাখার
10 সেকেন্ড পরে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখতে পাইছো, তার মানে 10 সেকেন্ড পরে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হলো। তার মানে দেখো তো এই 10 সেকেন্ডে অ্যামোনিয়াটা এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করছে না, আর হাইড্রোক্লোরিকটা এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করছে না। তাহলে এখন এই নলটা দেখে তোমরাই বলো এই 10 সেকেন্ডে সব থেকে বেশি দূরত্ব অতিক্রম কে করছে? নিশ্চয়ই তোমরা বলবা কি অ্যামোনিয়া করছে। তার মানে কি অ্যামোনিয়া কি বেশি ছড়াইছে না? এই 10 সেকেন্ডে দেখো সময়টা কিন্তু একই, ওর জন্য 10 সেকেন্ড, ওর জন্য কি 10 সেকেন্ড, কিন্তু এই একই সময়ে ও বেশি দূরত্ব অতিক্রম করছে আর ও কম দূরত্ব অতিক্রম করছে। তার মানে অ্যামোনিয়াটা বেশি ছড়াইছে আর হাইড্রোক্লোরিকটা কি কম ছড়াইছে। আর ছড়ানো মানে হচ্ছে ব্যাপন, আর যে বেশি ছড়ায় তার ব্যাপন কি বেশি, তার মানে তার বেশি ব্যাপন ঘটছে, অর্থাৎ তার ব্যাপনের হার বেশি, আর হাইড্রোক্লোরিকের ব্যাপনের হার কম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, পরীক্ষা যদি প্রশ্ন আসে, পরীক্ষাকে আমরা কি এভাবে ধোঁয়া সৃষ্টি করে এক্সপেরিমেন্ট করে দেখব যে কে বেশি ছড়াবে বা কে কম ছড়াবে? না, পরীক্ষাতে তো আর আমরা আমাদের এভাবে দেখা সম্ভব নয়। পরীক্ষাতে আমরা ব্যাপনের হার নির্ণয় করব আণবিক ভর দ্বারা। পরীক্ষাতে আমরা ব্যাপনের হার নির্ণয় করব কি দ্বারা? আণবিক ভর দ্বারা। আণবিক ভর দ্বারা ব্যাপন হার নির্ণয় করব। এখন কিভাবে সেটা আমরা একটু দেখি। এখানে দুইটা কথা অবশ্যই তোমরা মনে রাখবা। যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আবার যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। তাহলে দেখো, যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কি কম। এখন দেখো একটু চিন্তা করো, যে বস্তুটা হালকা তার মানে তার ভর কম, তাহলে হালকা বস্তু তাড়াতাড়ি ছড়াতে পারে না ভারী বস্তু তাড়াতাড়ি ছড়াবে? নিশ্চয়ই হালকা বস্তু কি তাড়াতাড়ি ছড়াবে। ভারী বস্তু ছড়াতে একটু কি লাগে, সময় বেশি লাগে, অর্থাৎ ভারী বস্তু অত তাড়াতাড়ি ছড়াতে পারে না। আমরা ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করে যে একদম পাতলা, একদম খুবই চিকন শুকনা, সে মনে করো বেশি দ্রুত হাঁটতে পারবে, নাকি একদম ইহা মোটা একজন মানুষ সে দ্রুত হাঁটতে পারবে? আর তোমরা তোমরা কি মোটা মানুষ কি দ্রুত হাঁটতে পারবে? চিকন মানুষের তুলনায় কি আস্তে আস্তে হাঁটতে পারবে না? তাহলে ওর দ্রুত হাঁটতে পারবে না কেন? কারণ ও অনেক ভারী। ঠিক সেম ভাবে আণবিক ভর যার কম, তার মানে সে তো হালকা, তাহলে ও তাড়াতাড়ি কি করবে, ছড়িয়ে পড়বে। আর যার আণবিক ভর বেশি তার ব্যবহার হার কি কম, তার মানে তার ছড়াইতে সময় বেশি লাগবে। এখন তাহলে এই যে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার নির্ণয় করবো আমরা কি দ্বারা? আণবিক ভর দ্বারা। আণবিক ভর দ্বারা আমরা ব্যাপনের হার নির্ণয় করব। আণবিক ভর দ্বারা আমরা ব্যাপন হার নির্ণয় করব কার? গ্যাসীয় পদার্থের। গ্যাসীয় পদার্থের, এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য। গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার নির্ণয় করবো আমরা আণবিক ভর দ্বারা। এখন আণবিক ভর কিভাবে বের করে, চলো আমরা একটু সেটা দেখে নিই। যেমন দেখো এখানে, এই যে এখানে ব্যাপিত হয়েছে কি অ্যামোনিয়া, তাহলে যে NH3 এর আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আণবিক ভর হচ্ছে কি, একটা যৌগের মধ্যে যতগুলা পরমাণু থাকবে তাদের পারমাণবিক ভর যোগ করলে আণবিক ভর পাওয়া যায়। যেমন দেখো যে অ্যামোনিয়া, এটার মধ্যে কোন কোন পরমাণু আছে? এনটা কি নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন পরমাণু আছে। আর এখানে হাইড্রোজেন, এইচ থেকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পরমাণু আছে। তো এদের পারমাণবিক ভরগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি এটার আণবিক ভরটা পেয়ে যাবা। কিভাবে? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এখন দেখো হাইড্রোজেন কয়টা আছে? 3টা। তার মানে হাইড্রোজেনের পরমাণু কয়টা? 3টা। এই পরমাণু সংখ্যাটা গুণ হবে, কারণ একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তো 3টার কত হবে?
তার 3 গুণ হবে না। তাহলে দেখো 14 যোগ 3 তার মানে কত? 17, অর্থাৎ 17 গ্রাম। তারপরে দেখো HCl, HCl এর ক্ষেত্রে H এর পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু এটা একটা পরমাণু এই জন্য ইন্টু 1 দিলাম না। এবার দেখো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে তুমি যোগ করলে পাবো কত? 36.5, অর্থাৎ এটা যদি আমরা গ্রামে প্রকাশ করি গ্রাম, তাহলে একটু খেয়াল করে দেখো তো অ্যামোনিয়ার তুলনায় হাইড্রোক্লোরিকের পারমাণবিক ভর দেখো তো কত বেশি, প্রায় দ্বিগুণের চেয়েও বেশি, বেশি। তাহলে যেহেতু অ্যামোনিয়াটা হাইড্রোক্লোরিকের তুলনায় অনেক বেশি হালকা, এই জন্য এটা অনেক দ্রুত ছড়ায়, অর্থাৎ এর ব্যাপনের হার বেশি। আর এটা যেহেতু আণবিক ভর অনেক বেশি, অর্থাৎ এটা যেহেতু অনেক ভারী, এই জন্য ও ধীরে ছড়ায়, অর্থাৎ ওর ব্যাপনের হার কম। আর এই যে পারমাণবিক ভরগুলো, একটা পরমাণুর পারমাণবিক ভর কত হবে সেটা তোমরা পর্যায় সারণীতে পাবা। তো পর্যায় সারণী দেখে এটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা, কারণ ওইটা যদি তোমার জানা না থাকে তুমি সেটা বের করতে পারবা না। আশা করি তোমরা গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার বুঝতে পারছো। আজকের এই ব্যাপন ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো সেই সম্পর্কে তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আসসালামু আলাইকুম।